সাহিত্যের পাতা থেকে বাস্তবের খোলা খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেই সব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। ওয়েলকাম টু রহস্য এক্সপ্রেস। সাইকোলজিস্টরা অনেক সময় বলে থাকেন মানুষের মন অনেকটা আইসবার্গের মতো, যার প্রায় ৮০ ভাগই থাকে জলের তলায়। সুতরাং সেখানে কি যোগ বিয়োগ চলছে তা কারো পক্ষে বোঝা সম্ভব নয়। তবে চিন্তার বিষয় হলো এই যে এইসব জটিল অঙ্কের গোলকধাঁধায় বদলে যেতে পারে সম্পর্কের রসায়ন। আজ শুনবেন রহস্য এক্সপ্রেস অরিজিনালসের প্রথম নিবেদন কেতকী। এই গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে কোনো রকমের সাদৃশ্য সম্পূর্ণ কাকতালীয়। মেডিকেল স্টোরের নেম প্লেটটায় চোখ বুলিয়ে নিয়ে সোজা ভেতরে ঢুকে গেল আগন্তুক। ওষুধের দোকানের কর্মচারীটা কিছুক্ষণ কপাল কুঁচকে কাগজে লেখা নামটার দিকে তাকিয়ে থাকবার পর জিজ্ঞাসা করল, তা প্রেসক্রিপশন আছে তো? ঘাড় নেড়ে সম্মতি জানালো সে। কর্মচারী ভদ্রলোক একটা কালো রঙের কাঁচের শিশি এনে ধরল আগন্তুকের দিকে। এই যে আপনার ওষুধ। প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছে অনিমেষ। কাজলডাঙ্গা স্টেশনে নেমে রিকশায় 10 মিনিট। মফস্বলের অভিজ্ঞতা একেবারে নেই তার। ও বড় হয়েছে দক্ষিণ কলকাতার ভবানীপুরে। রিসেন্টলি অবশ্য শিফট করেছে। এখন কেতকীকে নিয়ে থাকে নিউ টাউনের একটা 2 BHK ফ্ল্যাটে। অফিসে যাতায়াতের সময় কমিয়ে বউকে বেশি অ্যাটেনশন দেওয়ার জন্যই এই ব্যবস্থা। পাশে বসে থাকা কেতকীর দিকে তাকাতেই সে মুখের উপরে এসে পড়া চুলটা সরাতে সরাতে একটা আড়ষ্ট হাসি দিল। কাটা কাটা সুন্দরী না হলেও বেশ একটা আলঘা শ্রী আছে ওর মধ্যে, যেটা অনিমেষের ভাষায় ভেরি অ্যাট্রাকটিভ। ফুলের মতন মিষ্টি মেয়েটাকে অল্পদিনের মধ্যেই খুব ভালোবেসে ফেলেছে অনিমেষ। বাড়ির কাছাকাছি আসতেই কেতকী অনিমেষের পাঁজরে একটা হালকা খোঁচা দিয়ে চোখের ইশারায় বাড়িটাকে দেখিয়ে দিল। অনিমেষ সাথে সাথে রিকশাওয়ালাকে থামতে বলে চারিদিকটা একবার চোখ বুলিয়ে দেখে নিল। রিকশা থামল একটা একতলা বাড়ির সামনে। বেশ পুরনো বাড়িটা, রাস্তার থেকে অনেকটা নিচু। বহুদিন কোনো মেরামত হয়নি। সামনে কিছুটা ঘাস জমিতে জংলি লতা আর বিচিত্র ফুল ফুটে আছে। রিকশাওয়ালা অনিমেষকে বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে বললে, তা আপনারা বুঝি ডাক্তারের বাড়িতে এসেছেন? অনিমেষ প্রায় ভুলেই গিয়েছিল যে কেতকীর বাবা রীতিমতো নামকরা ডাক্তার ছিলেন। হ্যাঁ, এই নাও তোমার ভাড়াটা। ভাড়া চুকিয়ে অনিমেষ কেতকীর দিকে ঘুরে দেখল ও খুব উৎকণ্ঠার সঙ্গে বাগানের দিকে তাকিয়ে রয়েছে, চোখ মুখ চঞ্চল। সে একটু ইতস্তত করে বললে, চলো ভেতরে ঢোকা যাক। কেতকী ঘাড় নেড়ে সায় দিল। দরজা খুলে বেরিয়ে এলো একটা অল্পবয়স্ক মেয়ে। পরনে সালোয়ার কামিজ, ওড়নাটা আড়াআড়িভাবে কাঁধ থেকে নিয়ে কোমরে বাঁধা। মাথার দুদিকে কাঁধ অবধি বিনুনিতে লাল ফিতে ফুলের মতো করে আটকানো। আপনারা মানে কাকে চান? অনিমেষ বিস্ময়ের ধাক্কাটা ঠিক নিতে পারল না। নিজের বাড়িতে ঢোকবার আগে এই প্রশ্নের উত্তর দিতে হবে? কেতকী খুব শান্তভাবে উত্তর দিল, মাকে বল কেতু এসেছে। ও দিদি, তুমি? আর আপনি বুঝি জামাই বাবু? একগাল সরল হাসি হেসে বলল মেয়েটি। ও ভিতরে চলে গেলে কেতকী বলল, ও নতুন কাজের মেয়ে, মা ওকে রেখেছেন পরিচর্যার জন্য। ও আমাকে প্রথম দেখছে তো। কেতকীর কথা শেষ হওয়ার আগেই নিরুপমা দেবী অর্থাৎ কেতকীর মা এসে পড়লেন। ভেতরে এসো।
অনিমেষ ও কেতকী ওনাকে প্রণাম করল। সুখী হও, একটা খবর দিয়ে আসতে পারতে। যাই হোক, অনেকটা পথ এসেছো তোমরা। মুখ হাত ধুয়ে বাড়ির পোশাক পরে নাও, আমি ততক্ষণে খাবার ব্যবস্থা করি। অনিমেষ এই ব্যাপারটার জন্য প্রস্তুত ছিল না একেবারেই। কোথাও যেন একটা খটকা লাগছে। ওদের বিয়েতে নিরুপমা দেবী উপস্থিত ছিলেন না, কারণ সেই সময় ওনার শরীর ভয়ানক খারাপ হয়ে পড়েছিল। কিন্তু মা হিসেবে বিয়ের পর মেয়েকে প্রথম দেখেও এত নিরুত্তাপ কি করে উনি? আমাদের কি ওনার শরীর ভালো হবার অপেক্ষা করা উচিত ছিল? আসলে বিয়েটা এত তাড়াহুড়োর মধ্যে হয়ে পড়েছিল যে, যাকগে, একবার কথা বলে সমস্তটা ক্লিয়ার করে নেবে ক্ষণ। এখন পেটে কিছু পড়া দরকার। খাওয়া সেরে উঠতে উঠতে বিকেল গড়িয়ে গেল। অবেলার খাওয়া। অনিমেষ ভাবল একটু হেঁটে আসা যাক। বাড়ি থেকে বেরিয়ে সামনের ঘাস জমিটায় দাঁড়িয়ে বড় একটা ঢেঁকুর তুলে একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে অনিমেষ হাঁটতে আরম্ভ করলো বাঁ দিকের রাস্তাটা ধরে। ওদের এদিকে ট্রাফিকের খুব একটা বালাই নেই। মাঝে মাঝে একটা সাইকেল কি রিক্সা চোখে পড়ে। বেশ দূরের কোথাও যেতে হলে অটো আছে, তবে অটো রাস্তাটা ওদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তাই রক্ষে। না হলে হর্নের আওয়াজে টিকে থাকা কষ্টকর হতো। এই পাড়ার বাড়িগুলো বেশ দূরে দূরে। দুটো বাড়ির মাঝখানে বেশ খানিকটা করে জায়গা। সেখানে এদিক ওদিক বিক্ষিপ্ত গাছ। জায়গাটা থেকে সবুজ এখনো মুছে যায়নি। হ্যাঁ, এখন ওর অফিসেও আজকাল ওই চাইনিজ ঘাস আর নিউ টাউনের রাস্তার দুধারে ট্রিমড শ্রাব চোখে পড়ে। কিন্তু স্বাভাবিকভাবে নিজের খেয়ালে বেড়ে ওঠা গাছপালার সৌন্দর্যই আলাদা। হাঁটতে হাঁটতে অনিমেষ একটা ছোট্ট মাঠের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। জায়গাটার কেমন যেন একটা মায়া আছে। পড়ন্ত বিকেলের সূর্যের ওই অপার্থিব আলো মেখে দাঁড়িয়ে থাকা আম, জাম, চালতা, সজনে, চাঁপা, করবি, কদম শেষ কবে দেখেছে অনিমেষ? স্বপ্নের মতন লাগছে ওর। ঠান্ডা বাতাস বইছে মাটি, ফুল আর বনলতার গন্ধ মিশিয়ে। ফুসফুস ভর্তি করে নিয়ে নিতে ইচ্ছে করছে সেই সুগন্ধ। চোখ বন্ধ করে দুই হাত প্রসারিত করে ও দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আপনি ডাক্তারবাবুর কেউ হন বুঝি? একটা বয়স্ক কণ্ঠস্বর কানে এলো। দিবাস্বপ্ন ভেঙে যাওয়ায় বেশ বিরক্ত হয়ে অনিমেষ বলল, হ্যাঁ, আমি ওনার জামাই, ওনার একমাত্র মেয়ের স্বামী। কথাটা বলে সে বয়স্ক ভদ্রলোকের চোখে চোখ রেখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ইতস্তত করে ভদ্রলোক বললেন, তা বেশ, তা বেশ। কি করে বলি তোমাকে? জানি বিষয়টা খুবই অস্বস্তিকর, কিন্তু একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে আমার তোমাকে এই কথাটা বলা প্রয়োজন। মুখে কিছু না বললেও অনিমেষ মনে মনে ভ্রুকুটি করল। হিতাকাঙ্ক্ষী? চিনি না, জানি না, হিতাকাঙ্ক্ষী সাজা হচ্ছে। প্রাইভেট স্পেসে ইন্টারফেয়ারেন্স অনিমেষের একদম পছন্দ নয়। তার উপরে গায়ে পড়ে কথা বলতে আসা লোকজনদের সে একেবারে পছন্দ করে না। তাহলেও কি, লোকটা কিন্তু বলেই চলল, তোমাকে দেখে মনে হয় তুমি চৌখস ছেলে। যখন বিয়ে করেছ অমন মেয়েকে, তখন দেখে শুনেই নিশ্চয়ই। এই দাঁড়ান দাঁড়ান, অমন মেয়ে মানে কি বলতে চাইছেন? দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, তুমি যদি এখনো বোঝনি, তবে ঈশ্বর তোমার প্রতি অপার করুণাময়। চোখখান খোলা রেখো আর মাথা ঠান্ডা। মনে কোনো খটকা লাগলে এড়িয়ে যেও না। কোনো দরকার হলে আমাকে ডেকো, আমি এই বাড়িতেই থাকি। বলে লাঠি সমেত ডান হাতটা তুলে কাছের দোতলা বাড়িটার দিকে নির্দেশ করলেন। অনিমেষের তখন বেশ বিরক্তিকর লাগছে, তাই বেশিরভাগ কথা সে কানেই তুলল না। প্রসঙ্গ বদলে সে বলল, এই জমিটা কি আপনারই? হ্যাঁ, আমারই।
বলতে বলতে বুড়োর কিসের উপর একটা চোখ পড়ল, আর সাথে সাথে সে এ কি বলে ভূত দেখবার মতন চমকে উঠল। খুব কষ্টের সাথে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে তিনি এক পা করে এগিয়ে গেলেন বাগানটার একটি নির্দিষ্ট দিকে। এই প্রথমবার ভদ্রলোকের প্রতি অনিমেষের একটা কৌতূহল তৈরি হলো, তাই সে কেটে না পড়ে তাকে অনুসরণ করল। এইবার তিনি যা করলেন তাতে অনিমেষের বুঝতে আর বাকি রইল না যে লোকটার মাথার ব্যারাম আছে। অনিমেষ দেখল তিনি উবু হয়ে বসে চাঁপা গাছটার লাগোয়া ফাঁকা জমি থেকে থোকা থোকা সাদা ফুল উপড়ে ফেলছেন। অনিমেষ আরও একটু এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে বলল, এই ফুল গাছগুলো তুলে ফেলে দিচ্ছেন কেন? ফুল গাছের গোড়া ছিঁড়তে ছিঁড়তে তিনি বললেন, ওগুলো ফুল নয়, ওগুলো সাক্ষাৎ শয়তান। এই বলে লোকটি বিড়বিড় করতে করতে বাড়ির ভেতরে গেল, সম্ভবত গাছ ওপড়ানো জায়গাটা পরিষ্কার করবার উপকরণ আনতে। অনিমেষ কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ কি মনে হলো বুড়োর কথা যাচাই করে দেখা প্রয়োজন। এই ভেবে কয়েকটা ওই ফুলের ডাঁটি হাতে তুলে নিল। এই ফুল অনিমেষ আগে কোনোদিনও দেখেনি। 6 ইঞ্চি লম্বা হালকা সবুজ রঙের সরু ডাঁটির উপর সাদা ছোট ছোট ফুল, যেন মনে হয় সাদা রঙের লিলি ফুলের ডাঁটির উপর জুঁই ফুল লাগানো হয়েছে। ফুলগুলো বেশ নিষ্পাপ, এদেরকে শয়তান বলার কি কারণ থাকতে পারে? এই কথা ভাবতে ভাবতে ও স্বাভাবিক খেয়ালেই ফুলগুলো পকেটে ঢুকিয়ে ফেলল। চারিদিকে তাকিয়ে অনিমেষ দেখল আলো নিভু নিভু। সে সজোরে বাড়ির দিকে হাঁটা দিল। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। রাস্তায় লোকের আনাগোনাও বেড়েছে। মাঠ থেকে ছেলেদের চিৎকার আসছে। বাড়ির কাছাকাছি আসতেই অনিমেষ শুনল একজন মহিলা আরেকজনকে চাপা গলায় বলছে, ওই যে দেখছো, ডাক্তারের জামাই গো। আহারে, অমন হীরের টুকরো ছেলে শেষে কিনা ওই রাক্ষসীর হাতে পড়ল। মনটা বিষিয়ে উঠল অনিমেষের। এই মফস্বলের দিকে লোকেদের ভয়ানক কিউরিওসিটি। একেবারে হাঁড়ির খবর বের করে আনতে চায়। না পারলেই তখন বাজে ঠেস দিয়ে অশালীন কথা বলে মানসিক স্থিতি নষ্ট করে দিতে চায়। মুডটা একেবারে ঘেঁটে গেছে ওর। কেতকী নাকি রাক্ষসী? হ্যাঁ, অমন ফুলের মতন মেয়ের বিরুদ্ধে কেন এত বিদ্বেষ এদের মনে? হয়তো কারণটা খুবই সহজ। কেতকী ইজ আ সেলফ মেড ওয়ামেন। ছোটবেলায় বাবা মারা যায় কেতকীর। টিউশন করিয়ে নিজের পড়াশোনা চালিয়েছে সে। তারপর শহরের কলেজ থেকে বটানি অনার্সে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছে। এখানকার বেশিরভাগ মেয়ের কলেজ পেরোনোর আগে বিয়ে হয়ে যায়, তাই কেতকীর প্রতি এদের জেলাসিটা স্বাভাবিক। তার উপরে ওর মধ্যে একটা সাংঘাতিক চার্ম রয়েছে। অনিমেষ ভাবল কেতকীকে সে প্রথমবার দেখে অতনুর বাড়িতে। ওর বোনের সাথে কলেজে পড়তো সে। প্রথম দেখাতেই কেতকীর প্রতি কি একটা টান সে অনুভব করেছিল। বলা বাহুল্য যে সেই টান একতরফা ছিল না, তাই তো সঙ্গে সঙ্গে বিয়ে। যাই হোক, অনেক হয়েছে স্মৃতিচারণা, এখন বাড়ি ফেরা দরকার। এতক্ষণ বউ ছাড়া থাকা মোটেই ভালো কথা নয়। বাড়ি ফিরে এসে কেতকীকে কোথাও খুঁজে পেল না অনিমেষ। দিদি একটু বেরিয়েছে গো জামাইবাবু, তোমায় একটু চা করে দিই? কোথায় গেছে, কিছু বলে গেছে? না, বললো সামনে থেকে ঘুরে আসছি। দীর্ঘশ্বাস ফেলে অনিমেষ বলল, তুই বরং চট করে চাটা নিয়ে আয়। এই বলে ঘরের দিকে যাচ্ছিল অনিমেষ, হঠাৎ সকালে শাশুড়ির ব্যবহার মনে পড়তেই সে ঘুরে দাঁড়িয়ে বলল, শোন, মা ঘরে আছেন? মালতী ঘাড় নেড়ে জানালো হ্যাঁ। অনিমেষ তখন নিরুপমা দেবীর ঘরের দিকে যাওয়ায় মালতী হঠাৎ বাধা দিয়ে বলল, জামাইবাবু,
বলছি মানে মায়ের শরীরটা ভালো নেই গো, মাথা ধরেছে, শুয়ে আছে। তা তুমি বলো তো ডেকে দিই। কি বলা উচিত এটা তক্ষুনি ভেবে বের করতে পারল না অনিমেষ। এত অল্প সময়ের পরিচয় ওর শাশুড়ির সাথে, তার উপরে শরীর যখন ভালো নেই, তখন ইন্টারাপ্ট করা ঠিক হবে না। কিন্তু সকালে ওনার ব্যবহার এতই নিরুত্তাপ ছিল যে অনিমেষের মনে বেশ খটকা লেগেছিল। লাঞ্চের সময়ও উনি একটাও কথা বলেননি। তার মানে কি উনি বিয়েতে খুশি হননি? উনি কি চেয়েছিলেন কেতকীর বিয়ে হোক অন্য কারো সাথে? উনি কি অনিমেষকে পাত্র হিসেবে যোগ্য মনে করেন না? এই সব ভাবছে যখন অনিমেষ, তখনই কলিং বেলটা বেজে উঠল। মালতী দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিতেই কেতকী ঢুকে এলো। কোথায় গেছিলে? এই একটু বাজারে গিয়েছিলাম, ঘরে তো তেমন কিছুই ছিল না, তাই। এই বলে সে বাজারের ব্যাগটা মালতীর দিকে এগিয়ে দিল। আরেকটা কালো প্যাকেট মালতীর হাতে দিল। এই শোন, এটা ধর, এতে একটু কাঁচা মাংস আছে রাতের জন্য। এই কথাটা শোনা মাত্র অনিমেষের কোনো এক অজ্ঞাত কারণে বেশ অস্বস্তি হতে লাগলো। সে বলল, আমি মাংস খাবো না, আমার ডাল ভাত হলেই চলে যাবে। কেতকী বেশ জোর দিয়ে বলল, কেন খাবে না? আমরা সবাই খাবো। ভেতর থেকে একটা অস্বস্তি যেন গলা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কিছু একটা অস্বাভাবিক ঠেকছে ওর। বাথরুমে গিয়ে মুখে চোখে জলের ঝাপটা দিল অনিমেষ। বাইরে বেরোতে কেতকী প্রশ্ন করল, তোমার কি শরীর খারাপ নাকি গো? না না, লম্বা জার্নি, দেরি করে খাওয়া, তার উপরে আজে বাজে। আজে বাজে কি? বলতে গিয়ে থেমে গেল অনিমেষ। খানিক আমতা আমতা করে হঠাৎ মনে পড়ে যাওয়াতে বলল, এই জানো, আজ একটা অদ্ভুত ফুল পেয়েছি। তুমি তো ফুল খুব ভালোবাসো, তাই তোমার জন্য নিয়ে এলাম। পাঞ্জাবির পকেট থেকে ফুলগুলো বের করে দিল অনিমেষ। আর সঙ্গে সঙ্গে কেতকীর নীল চোখে এক আশ্চর্য ঝিলিক খেলে গেল। এই পর্যন্ত এমন দৃষ্টি ওর মুখে অনিমেষ কখনো দেখেনি। দরজায় খটখট শুনে কেতকী খুব বিরক্ত হয়ে বলল, আহ, কে? দিদি, কি হয়েছে? মা তোমাদের খেতে ডাকছেন। কেতকী ফুলগুলো ড্রেসিং টেবিলের উপরে রাখা ফুলদানিতে সাজিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। অনিমেষের হঠাৎ ওই বয়স্ক লোকটার কথাগুলো মনে পড়ে গেল। কি যেন বলেছিল ভদ্রলোক? ফুলগুলো শয়তান, কেতকী ভালো নয়, আমি যেন সাবধানে চলি। এসবের মানে কি? আজ 1 মাস হয়ে গেল বিয়ে হয়েছে ওদের, তারও আগে 3 মাসের প্রেম। কেতকীর কোনো বদগুণ তো ও এ পর্যন্ত আবিষ্কার করেনি। বরং ও শান্ত স্বভাবের, মারাত্মক সেন্সিটিভ, প্লাস কোনো ডিমান্ড নেই। শখের মধ্যে শুধু বিদেশি পারফিউম, এইটাকে দোষ বলা চলে না। যাকে এত ভেবে আমি আর মাথা খারাপ করতে পারছি না। অলরেডি মাথাটা বেশ ভার হয়ে রয়েছে। ভাবতে ভাবতে অনিমেষ খেয়াল করল যে বাড়ি ফেরার পর থেকে ওর মাথাটা ঝিমঝিম করতে আরম্ভ করেছে। মনে যেন একটা চাপা অস্বস্তি। ঘরের জানলাগুলো খুলে দিতেই এক রাশ টাটকা বাতাস সোঁদা গন্ধ নিয়ে ঢুকে পড়ল ঘরের ভেতরে। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। ফুলগুলোর দিকে চোখ পড়তেই অনিমেষ দেখল ড্রেসিং টেবিলের ফুলদানি থেকে ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো হাওয়ায় মাথা দোলাচ্ছে। রাতের খাবার খেতে বসে অনিমেষ লক্ষ্য করল শাশুড়ি যেন একদম অন্য মানুষ। নানান কথায় কথায় সকালের সেই দমবন্ধ ভাবটা এখন প্রায় কেটেই গেছে। আর কেতকীর মুখে তো ফুলঝুরি ফুটছে। বাবা, ও এত কথা বলতে জানে? অনিমেষ তো জানতই না। সত্যি কি কি সব অ্যাবসার্ড কথাই না ভেবেছে সে। এখন নিজেই মনে মনে লজ্জিত। কেতকীর খাওয়া শেষ হতেই সে বলল, আমার হয়ে গেছে, আমি আজই আসছি। অনিমেষের হঠাৎ কি মনে হতেই সে নিরুপমা দেবীকে জিজ্ঞেস করে বসল, আচ্ছা, কেতকীর বাবা কিভাবে মারা গেলেন?
নিরুপমা দেবী ভাতের গ্রাসটা মুখের কাছে তুলতে গিয়েও থেমে গেলেন। মনে হলো সকালের গুমোট ভাবটা আবার নেমে এসছে ওনার উপর। উনি খুব নিচু গলায় বললেন, যদি সময় আসে তাহলে নিশ্চয়ই জানতে পারবে। এমন সময় কেতকী ঘরে ঢুকে বলল, কি শাশুড়ি আর জামাই মিলে কি গল্প হচ্ছে শুনি? নিরুপমা দেবী চমকে উঠে থেমে গেলেন। মালতীর দিকে তাকিয়ে বললেন, তুই আজকের রাতটা আমার ঘরেই শুয়ে পড়িস। অনিমেষ সিগারেটটা শেষ করে যখন ঘরে ঢুকল, তখন কেতকী আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে আর গুনগুন করে একটা গানের সুর ভাঁজছে। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে অনিমেষ আয়নায় দেখছিল কেতকীকে। শোবার আগে পরিপাটি হওয়ার স্বভাব ওর। কোমর অবধি চুল সামনে টেনে কয়েকবার আঁচড়িয়ে নিল কেতকী। তারপর চুলের গোছা পেছনে ছুড়ে দিয়ে 3 ভাগে ভাগ করে বিনুনি করতে লাগল। কেতকীর মুখের ভাবটা অনিমেষ ঠিক ভাষায় প্রকাশ করতে পারছে না। অনিমেষ এসে খাটে শুয়ে পাশের বুক সেলফটা থেকে একটা বই পড়তে যাচ্ছিল, কিন্তু কেতকী ধমক দিয়ে বলল, আজ আর না পড়লেই নয়, অনেক তো ধকল গেল সারাদিন। ও অনিমেষের পায়ের কাছে এসে বসল। চারপাশের বাতাস ভারী হয়ে এসেছে। ঘরের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটেছে। অনিমেষ হঠাৎ একটা ব্যাপারে সজাগ হয়ে উঠল। সারা ঘর জুড়ে একটা অস্বাভাবিক মিষ্টি গন্ধ যেন তার মাথা ধরিয়ে দিচ্ছে। যেন কেউ বেশ চড়া গন্ধের লেডিস পারফিউমের শিশি ভেঙে ফেলেছে। পাঞ্জাবির বোতামটা যেন গলায় আঁট হয়ে বসে গেছে। হঠাৎ জানলার দিকে চোখ পড়ল অনিমেষের। এ কি, খেতে যাওয়ার আগে তো ও নিজে হাতে জানলা খুলেছিল, কে বন্ধ করলো হঠাৎ? কেতকী? ওর দিকে চোখ পড়তেই চমকে উঠল অনিমেষ। অন্ধকারে ঠিক বুঝতে পারেনি কেতকী কখন হঠাৎ এত কাছে চলে এলো। গুমোট ভাবটা কেটে গিয়ে বাইরে ঝড় উঠেছে, সাথে কয়েক ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। বাইরে বিদ্যুৎ চমকালো। হঠাৎ একটা আলোর রেখা এসে পড়তেই মনে হলো ওর মুখটা একটু অন্যরকম লাগছে না, যেন একটু ফোলা। হ্যাঁ, তখনও তো তাই মনে হয়েছিল। এইবার অনিমেষ বুঝতে পারল কেতকীর মুখের তখনকার অভিব্যক্তি। দুর্বল প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধের আগের মুহূর্তের আত্মতুষ্টি। হ্যাঁ, এইটাই ছিল এক্স্যাক্ট লুক। না 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 না, কী সব ভুলভাল ভাবছে অনিমেষ। ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ব্যাপারটা স্বাভাবিক করার জন্যে ও কেতকীকে বলল, কি হলো, শোবে না? কথাটা বলতে বলতে অনিমেষ লক্ষ্য করল ওর চোয়াল আড়ষ্ট হয়ে আসছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে, চোখ যেন ওর জুড়ে আসছে। ক্রমশ ফিকে হয়ে আসা দৃষ্টিতে ও দেখল কেতকী কাঠের মতন শক্ত হয়ে বসে রয়েছে। হঠাৎ অনিমেষের চোখ পড়ল ওর হাতের দিকে। অনিমেষের তুলে আনা সাদা ফুলগুলো ও হাতে ধরে রয়েছে। সেই হাত ধীরে ধীরে এগিয়ে দিচ্ছে অনিমেষের দিকে। বিদ্যুতের আলোয় অনিমেষ দেখল কেতকীর এক ভয়ঙ্কর চেহারা। কেতকীর মুখের সেই স্বাভাবিক মাধুর্য কোথায়? একটা রাগত হিংস্র জানোয়ারের মতন দৃষ্টি ওর চোখে, মুখে বাঁকানো হাসি, দাঁত কিরমির করছে। সে রাগে ফুঁসতে ফুঁসতে 2 হাত দিয়ে অনিমেষের গলা চেপে ধরল। অনিমেষকে খুন করতে চায় কেতকী। ঘরের মিষ্টি গন্ধটা এখন আরও চড়া, সেই সঙ্গে অবিশ্বাস ও বিস্ময়ের ভাব মিশে অনিমেষের সমস্ত জাগতিক বোধ লুপ্ত করেছে। চেতনার শেষটুকু দিয়ে অনিমেষ যা দেখল তা দুঃস্বপ্নের চাইতেও ভয়ঙ্কর। ওর বুকের উপরে বসে এক প্রতিহিংসা লোভী নারী মূর্তি চুলের গোছায় ওর গলা পেঁচিয়ে ধরেছে। শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো ওর, তীব্র যন্ত্রণা গলায়, হাত পা অবশ, মাথায় ঝিমুনি। বহুদূর থেকে যেন কানে আসছে কোনো দানবীয় হুঙ্কার। সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছে ওর দেহটা।
তারপর দেহ আর মন জুড়ে নেমে এলো একটা অসীম অন্ধকার। মাঝরাতে কেতকীদের বাড়িতে হঠাৎ কলিং বেল বেজে উঠল। মালতী ধরফর করে উঠে বসল। এত রাতে আবার কে এলো রে বাবা? নিরুপমা দেবীর বিছানার দিকে তাকিয়ে সে দেখল বিছানা ফাঁকা। এত রাত্রে উনি এই শরীর নিয়ে হঠাৎ কোথায় গেলেন? কৌতূহলে ভর করে ওনাকে খুঁজতে পাশের ঘরে গিয়ে ভয়ে শিউরে উঠল মালতী। আর্তনাদ করে ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে রুদ্ধশ্বাসে ছুটতে লাগল সে। সদর দরজার উপারে দাঁড়িয়েছিলেন কালীচরণ বাবু। তিনি বাড়ির ভেতরে চেঁচামেচি শুনে ব্যাপারখানা ভালোই আঁচ করে ফেললেন। ঈশ্বরের নাম জপ করতে করতে তিনি ক্রমাগত কলিং বেল বাজাতে লাগলেন। মালতী দরজা খুলে কোনো দিকে না তাকিয়ে সোজা বাইরে বেরিয়ে গেল। কালীচরণ ভেতরে ঢুকে প্রথম ঘরে উকি দিয়ে কিছু না পেয়ে দ্বিতীয় ঘরের উদ্দেশ্যে এগোলেন। ওই ঘর থেকে গোঙানির শব্দ ভেসে আসছে তখন। জ্ঞান ফেরার পরে অনিমেষ নাকের কাছে একটা বোঁটকা গন্ধ পেল। গাটা গুলিয়ে উঠল ওর। ঘাম আর পচা চামড়া মিশ্রিত গন্ধ। খুব চেনা, কিন্তু কিছু মনে করতে পারল না অনিমেষ। চোখ বন্ধ অবস্থাতেই মনে হলো ওর চারপাশে কারা যেন কথা বলছে। চোখ খুলতেই চোখের উপর বেশ জোরালো আলো এসে পড়ল। মাথার ঝিমুনি ভাবটা কাটতে শুরু করেছে, তবে গলায় অসহ্য ব্যথা। সেদিনকার সেই বয়স্ক ভদ্রলোক সামনে বসে আছেন। নিরুপমা দেবী পায়ের দিকটার বিছানার ব্যাটম ধরে দাঁড়িয়ে রয়েছেন, মুখ উদ্বিগ্ন। আস্তে আস্তে সব মনে পড়ছে অনিমেষের। মাথা রাগে অভিমানে গরম হয়ে উঠেছে। কেতকী কোথায়? কোথায় গিয়ে লুকিয়েছে সে ডাইনি? সে কি আমাকে মার্ডার অ্যাটেম্প্ট করে ধরা পড়ে এখন পালিয়েছে নাকি? কালীচরণ বললেন, তোমার শরীরের জন্য এখন উত্তেজনা মোটে সুবিধের নয় বাবা। একটু বিশ্রাম করো, আমি তোমাকে পুরো ব্যাপারটা খুলে বলছি। না, আমি বিশ্রাম করব না। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। এরা মা মেয়ে মিলে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আপনি জানেন, এই যে দেখুন, এখন খাটের পাশে দাঁড়িয়ে ন্যাকামি করে কাঁদা হচ্ছে। এই যে কি লুকিয়েছেন আপনি এই মেয়ের ব্যাপারে? বলুন, কোন নরক থেকে তুলে এনেছেন ওই মেয়েকে? নিরুপমা দেবী কালীচরণের দিকে একবার তাকিয়ে নিজের কাপড়ে মুখ ঢেকে আবার কাঁদতে শুরু করলেন। কালীচরণবাবু বলেন, তুমি চাইলে এখনই চলে যেতে পারো। তোমাকে বাধা দেবার বা দোষারোপ করবার কোনো অধিকারই আমার নেই। তবে যদি তুমি সমস্তটা জানতে চাও, তাহলে আমি আমার বুদ্ধি ও বিশ্লেষণ দিয়ে তোমায় ব্যাখ্যা করে বলতে পারি। তবে তোমায় ধৈর্য ধরে পুরোটা শুনতে হবে। আর আমি তোমার স্ত্রীকে ডিফেন্ড করার চেষ্টা করছি, তা তুমি বলতে পারবে না। কেতকী এমন কেন করলো? এই কথা বলতে বলতে অনিমেষ হঠাৎ চুপ করে গিয়ে কি একটা ভাবতে শুরু করলো। তারপর বলল, আমি যে কিছু বুঝতে পারিনি তা নয়। ওই বিশেষ গন্ধটা তো, ওই ফুলটা, তাই না? বৃদ্ধ কালীচরণ ওপরে নিচে মাথা নাড়লেন। কাল তুমি যখন আমার বাড়ির পাশের বাগান থেকে ওই ফুল তুলছিলে, আমি তোমায় বারণ করেছিলাম, তুমি শোনোনি। যাগে, তা আমি তখনই বুঝতে পেরেছিলাম যে একটা কিছু ঘটতে চলেছে। তুমি চলে যাওয়ার পরই আমি বাগান পরিষ্কার করে ফেলি। কিন্তু সন্ধেতে দোতলার বারান্দায় পায়চারি করার সময় হঠাৎ দেখি কেতকী ওই বাগানে তন্ন তন্ন করে কিছু খুঁজছে। তবে আমি সব গাছগুলো উপড়ে ফেলায় সে কিছু নিয়ে যেতে পারেনি। কিন্তু তুমি যে নিজের হাতে করেই নিজের বিপদ নিয়ে এসছো, সে কথা তখনও আঁচ করতে পারিনি। মাঝরাতে নিরুপমা দেবীর ফোন পেয়ে ছুটে আসি। দাঁড়ান, উনি আপনাকে কেন ফোন করলেন? এই বলে অনিমেষ নিরুপমা দেবীর দিকে একটা জিজ্ঞাসাসূচক দৃষ্টি ছুড়ে দেয়। নিরুপমা দেবী অনিমেষের দিকে না তাকিয়েই বলতে থাকে, কাল যে কিছু একটা ঘটবে তা আমি বুঝতেই পেরেছিলাম। এতকাল পরে হঠাৎ এই মেয়ে এমনি এমনি এ বাড়িতে আসেনি। আমি মনকে শক্ত করে কান পেতে রইলাম। রাত যখন
প্রায় একটা চাপা গুঙানির শব্দ পাই, তার সাথে একটা অস্পষ্ট চিৎকার। বুঝতে কিছুই বাকি রইল না আমার। আমি ছুটতে গেলাম পাশের ঘরে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ, আমিই বন্ধ করেছিলাম। বাইরের দিকে দরজা টেনে ধরায় ছিটকিনিটা নিচে পড়ে গিয়ে দরজা খুলে গেল। কেতকী অনিমেষের গলা চেপে ধরেছে দু হাত দিয়ে। আমি আর থাকতে পারলাম না। ঠিক করে ফেললাম যে ওই ডাইনিকে আজই শেষ করে ফেলবো। কাজ নেই এমন খুনে মেয়ের মা হয়ে আমার। হাতের কাছে ছিল এই ফুলদানি, ওটা দিয়ে সজোরে মারলাম ওর মাথায়। ওর জ্ঞান শূন্য দেহটা মাটিতে পড়ে গেল। মা হয়ে এই কাজটা বড় একটা সহজ নয়, তা বুঝি। তারপর অনিমেষের চোখে মুখে জলের ছিটে দিলাম। নাকের কাছে পুরনো জুতো ধরলাম, ঘরোয়া টোটকা, কিন্তু তাতেও চোখ খুলল না। এদিকে কেতকীর দেহ রক্তে ভেসে যাচ্ছে। মাথা ঠিক রাখতে না পেরে তখন বাধ্য হয়ে এত রাতে আমাকে ক্ষমা করবেন কালীচরণ বাবু। আরে না না, প্রতিবেশী হয়ে প্রয়োজনে পাশে থাকাটাই তো স্বাভাবিক। আর ইন্দ্রনারায়ণ বাবু মানে কেতকীর বাবা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সুতরাং তার পরিবারের জন্য এইটুকু করতে পারা কি আর এমন। আচ্ছা, আপনি ওই গন্ধের ব্যাপারে কিছু বলছিলেন, আসল বিষয়টা থেকে ডাইভার্টেড হবেন না প্লিজ। না, আমি সেই প্রসঙ্গেই বলছি। ভালো করে দেখলেই বুঝবে এই ফুল এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ নয়। শুধু এই অঞ্চল কেন, গোটা ভূভারত খুঁজলেও পাবে না। ইন্দ্রনারায়ণ বাবু ছিলেন ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট, অর্থাৎ সোজা কথায় বললে বিভিন্ন রোগের ওষুধ আবিষ্কার করাই ছিল ওনার পেশা। অমায়িক লোক ছিলেন উনি। এই চত্বরের অনেককে বিনা পয়সায় ওষুধ দিতেন। তা যাই হোক, পেশাগত কারণে ওনাকে বিভিন্ন গাছপালা, ফুল, ফল, এমনকি নানান জীবজন্তু নিয়েও গবেষণা করতে হতো। আর সেই সূত্র ধরেই ওনার ল্যাবরেটরিতে এই ফুল এসে যায়। এই ফুলের নির্যাস নিয়ে কি একটা বিশেষ ড্রাগ তৈরির কাজ তিনি করছিলেন, মানে মেডিসিনাল ড্রাগ। তখনও এই ফুলের গুণাগুণ সম্পর্কে উনি বিস্তারিত জানতেন না। তা এই ফুলের যে মানুষকে আকর্ষণ করবার একটা বিশেষ গুণ আছে তা তো লক্ষ্যই করেছ। সেই টানেই তিনি বাড়িতে এনে পোতেন এই ফুল। কেতকী তখন 15 বছরের মেয়ে। বাকিটা তোমায় আর কি বলবো, তুমি তো নিজেই তা দেখেছ। কি বলছেন আপনি? ও নিজের বাবাকে খুন করেছে? এ যে অবিশ্বাস্য। ও নয়, ওর অল্টার ইগো। মানে ওই ফুলের গন্ধটা একটা ন্যাচারাল স্টেট অল্টারিং ড্রাগ, অর্থাৎ এর প্রভাবে ভিতরের মানুষটা বাইরে বেরিয়ে আসে আর বাইরের মানুষটা নিস্তেজ হয়ে যায়। মানুষের মনের দুটো স্তর আছে, কনশাস মাইন্ড যেটা উপরে থাকে, আর সাবকনশাস মাইন্ড যেটা থাকে নিচে। বেশিরভাগ সাইকোঅ্যাক্টিভ ড্রাগই মানুষের মনের কনসাস বা সচেতন স্তরের উপর কাজ করে সেটা অবশ করে দেয়। আর তাতেই আমাদের বোধ, বুদ্ধি, চেতনা, যন্ত্রণা সব কিছু থেকে মুক্তি ঘটে। এই জন্যেই এরকম কিছু ড্রাগ যন্ত্রণা লাঘবকারী ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। এখন স্বাভাবিক অবস্থায় সচেতন মনে কেতকী একটি মিষ্টি নম্র স্বভাবের মেয়ে, কিন্তু এই গন্ধটা ছিল একটা ক্যাটালিস্টের মতো, যা ওর সচেতন মনের আস্তরণ ছিঁড়ে অবচেতনকে সামনে নিয়ে এসেছিল। আর তখন অবচেতন মনে লুকিয়ে থাকা ক্ষোভ, হিংসা, অপরাধ প্রবণতা, বিভিন্ন আদিম প্রবৃত্তিগুলো দাঁত নোখ বের করে ফেলে। তখন ভালো মন্দ ভেদ ঘুচে যায়, মানুষ শয়তানে পরিণত হয়। তা বলে নিজের বাবাকে খুন, স্বামীকে অ্যাটেম্প্ট টু মার্ডার, আর এটাকে আপনি জাস্টিফাই করছেন? আমি কোনো কিছুই জাস্টিফাই করছি না, শুধু ব্যাখ্যা করছি। এই বাবা, স্বামী, এই আইডেন্টিটিগুলো থাকে কনসাস বা সচেতন মনে। অবচেতনে এই মানুষ আদিম, মুক্ত।
নিজের ইন্দ্রিয়ের কাছে হেরে বসে থাকা একটা পশু। কেতকী ছিল ওই গন্ধে বহুকাল ধরে অ্যাডিক্টেড। মূলত এই নেশা কাটাবার জন্যেই আর লোকজনের নানান কথা থেকে দূরে রাখবার জন্যেই ওকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আরেকটা প্রশ্ন আছে, এই ড্রাগের ফলে কি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া হয়? আমার বেশ মনে আছে মাথা ঝিমঝিম করছিল আর বমি পাচ্ছিল, হাত পা অবশ হয়ে আসছিল। হ্যাঁ, তেমনই মনে হয়। আসলে কি জানো, এই ঘটনার নৈতিক ভয়াবহতা আমায় এমনই নাড়া দিয়েছিল যে আমি বেশ কিছু পড়াশোনা করি বিভিন্ন ড্রাগের মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে। তাতে দেখা যায় কিছু ড্রাগস হরমোনকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখে। তার ফলে লিঙ্গ বিশেষে ড্রাগের প্রভাব বিভিন্ন হতে পারে। সাধারণ স্থিতিতে পুরুষ উগ্র উদ্ধত, নারী বিনয়ী ও নম্র, এটাই সামাজিক স্থিতি। কিন্তু মনস্তত্ত্ব সামাজিক নিয়মের ধার ধারে না। তাকে রুদ্ধ করতে পারে কিন্তু অস্বীকার করতে পারবে না। তাই মাঝে মধ্যে বিষয়টা উল্টে যেতে পারে। এই ড্রাগ সেই উল্টো স্থিতি তৈরি করে, অর্থাৎ সে নারীকে উগ্র আর উদ্যত করে পুরুষকে নিস্তেজ ও নিষ্ক্রিয় করে দেয়। তার ফলে এই ড্রাগ অ্যাডিক্টদের জন্যে পুরুষরাই হয়ে যায় সহজ ভিকটিম। যদিও এটা আমার নিজস্ব পর্যবেক্ষণ, তাও বললাম হয়তো তুমি নিজেকে কিছুটা সান্ত্বনা দিতে পারবে। মা গো মা, রক্ষে করো। তবে এটুকু আমি বলতে পারি যে কোনো ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই কাজ করা হয়নি। অনিমেষ, তোমার অনুমতি পেলে আমি কেতকীকে একটা ভালো রিহ্যাব সেন্টারে রেখে আসতে পারি। আপনি এমন ব্যবস্থা করুন ওই মেয়ের মুখ যেন আমাকে আর দেখতে না হয়। আমি অত্যন্ত লজ্জিত। আমি কেতকীর সাথে দেখা করতে চাই। কোথায় ও? ও পাশের ঘরে শুয়ে আছে। আমি ওকে ড্রেসিং করে কয়েকটা সেডেটিভ দিয়েছি। ঘুমে অচেতন কেতকীর নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে অনিমেষের সব রাগ যেন কোথায় মিলিয়ে গেল। সেই জায়গায় কেতকীর ডিফেন্সে কোথা থেকে যেন একরাশ যুক্তি এসে জড়ো হলো। কেতকী, কি হয়েছে আমার? কিচ্ছু না, কিচ্ছু হয়নি তোমার। তুমি একটা ভুল করে ফেলেছো, সেটা আমরা দুজনে মিলে ঠিক করে নেব। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা আজ বিকেলের ট্রেনেই কলকাতা ফিরব। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই তো আর এত দেরি হয়ে যায় না অফিস বেরোতে। সারা রাত কি যে এত পড়াশোনা থাকে তোমার। আজ বিকেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা মিস করো না। আমি হয়তো যেতে পারবো না, তোমায় তো বলেইছি। ঠিক আছে, বুঝলাম। তাও কখন ফিরবে? আজ রাত হবে, মিটিং আছে। অনিমেষ বেরিয়ে যাওয়ার পর কেতকী একটা দীর্ঘশ্বাস ফেলে দরজায় পিঠ দিয়ে দাঁড়ালো। তারপর একটু একটু করে এগিয়ে গেল আলমারিটার দিকে। নিজের ব্যাগটা খুলে একটা খাম বের করে আনলো সেটা থেকে। সেই খামের মুখটা অতি সন্তর্পণে খুলে হাতের তেলোর উপর উল্টে দিল খামটা। কালো কালো সর্ষের দানার মতন গোল বীজ ঝরে পড়তে লাগলো সেটা থেকে। সেইগুলোর দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল সে। তার চোখে একটা আদিম হিংস্রতা ঝিলিক দিয়ে উঠল। এইবারের যাওয়াটা একেবারে বিফলে যায়নি। হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর আবেগের বশে সেগুলো নাকের কাছে নিয়ে এসে প্রাণ ভরে টেনে নিল তার গন্ধ। আশ্চর্য, গন্ধটা যেন একটু অন্যরকম। মাথাটা একটু টলে উঠল কেতকীর। চোখের সামনে যেন একটা অন্ধকারের চাদর নেমে আসছে। এ কি, নিঃশ্বাস নিতে এমন কষ্ট হচ্ছে কেন? কে যেন একটা ভারী পাথর বসিয়ে রেখেছে ওর বুকের উপর। ফুসফুসের প্রকোষ্ঠগুলো একটা একটা করে বন্ধ হয়ে আসছে।
এলোমেলো পদক্ষেপে কয়েক পা এগিয়েই সে আছড়ে পড়ল মাটিতে। কিছুক্ষণ ছটফট করতে করতে ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল তার দেহ। নিথর নীল চোখটা শুধু জেগে রইল। আজ আর অফিস যায়নি অনিমেষ, শেষ দুদিনের মতো। আজকাল তার নিয়মিত ঠিকানা হয়ে ওঠা এই পার্কটায় বসে পকেট থেকে জাল প্রেসক্রিপশনটা বের করে মুখের কাছে ধরল। সব কিছু প্ল্যান মাফিক হলে এটার প্রয়োজন এখন ফুরোবার কথা। অসম্ভব আক্রোশের সাথে প্রেসক্রিপশনটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে লাগলো অনিমেষ। তার মন জুড়ে নেমে এলো একটা নৈরাশ্য। রাত জাগা ক্লান্ত শরীরটা এলিয়ে দিল বেঞ্চির ওপর। ততক্ষণে সূর্য ডুবে গিয়ে লাল রং ছড়িয়ে দিয়েছে আকাশে। দিগন্ত বিস্তৃত সেই অসীমের দিকে তাকিয়ে অনিমেষের মনে পড়ে গেল খুব চেনা একটা কবিতা। That all it's scorned at once is flayed, and I, its love, am gained instead. Porphyria's love, she guessed not how her darling one wish would be heard, and thus we sit together now, and all night long we have not stirred, and yet God has not said a word. শুনছিলেন রহস্য এক্সপ্রেস অরিজিনালসের প্রথম নিবেদন কেতকী। পরের গল্প মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন আজই। ফিরে আসছি সামনের সপ্তাহে। ভালো থাকবেন।